আমি জিয়াউল হাসান সাসকাচুয়ান কানাডা থেকে। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস লিসেনিং মাল্টিপল চয়েস কোশ্চেনে ঠিক কি কি ফাঁদ ওরা পাতে, মানে আপনাকে ধরার জন্য আর কি। কারণ যেহেতু এটা একটা ইংলিশের টেস্ট, তো তারা তো খুব সহজ করে এই পরীক্ষা তো বানাবে না, ডিজাইন করবে না, তো খুব স্বাভাবিক ব্যাপার। তো তারা আপনার জন্য ফাঁদ পাতবে, ওই ফাঁদগুলো ঠিক কি হয় এবং আপনি ফাঁদ থেকে কিভাবে করে বাঁচবেন। ঠিক আছে, আমি জাস্ট ফাঁদগুলো একটু বেসিক বলে দেই আর কি, যাতে আপনাদের ভিডিও যখন করবেন আপনারা যাতে দেখতে পারেন যে এই ফাঁদগুলো তারা পাততেছে। প্রথম ফাঁদ তারা পাতে সেটা হচ্ছে আপনার কোশ্চেনে, মাল্টিপল চয়েস কোশ্চেনে সাধারণত অ্যান্সার থাকে 3টা, এর মধ্যে একটা হয়। তো কোশ্চেনে 3টার মধ্যে যেটা আপনার অ্যান্সারটা হবে সেটার ওয়ার্ড আপনার, সেটা যে ওয়ার্ডিং যেভাবে ওটা লেখা হয়েছে সেইভাবে এইটা আপনার অডিওতে থাকবে না। বাকি 2টাটা থাকতে পারে, বাকি 2টাটা সেম হইতে পারে, কিন্তু ওইটা সবসময় ওরা সিনোনিয়াম ইউজ করবে, অন্য কিছু ইউজ করবে। একভাবে ধরেন আপনার 99% সময়ই ওইটা থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ। সেজন্য এই ফাঁদ থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আপনার ডিকশন অনেক ভালো হইতে হবে এবং আপনি সবসময় সিনোনিয়াম খুঁজবেন, সবসময় অল্টারনেটিভ কি বলছে সেগুলো খুঁজবেন। ঠিক আছে, এটা গেল একটা। 2 নাম্বার ফাঁদ কি পাতে? 2 নাম্বার ফাঁদ পাতে হচ্ছে গিয়ে অ্যান্সারটা যদি সরাসরি বলে দেয় তাহলে ওরা আবার অ্যান্সারটাকে ক্যান্সেল করে দিবে, উত্তরটা হবে না। যেমন ধরেন আমি বাংলায় জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন রহিম কোন বার পড়াশোনা করে, মানে সপ্তাহের কোন দিন পড়াশোনা করে। তো উত্তর এরকম থাকতে পারে যে রহিম রবিবার পড়াশোনা করে, রহিম প্রতিদিন সকালে পড়াশোনা করে, রহিম প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনা করে। এখন আপনি যখন অডিওটা শুনতেছেন তখন হঠাৎ করে এটা বল দিল যে রহিম রবিবার পড়াশোনা করে, তা আপনি পায়ে গেলেন, ওরে তো পায়ে গেছে, একটা সরাসরি বলে দিছে সে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তারা এরকম বলে দিবে যদি সরাসরি থাকে তাহলে যদি না রহিমের বাসায় মেহমান আসে। ব্যাপারটা এরকম, উত্তরটা যখন ভয়েসে যখন আপনি শুনবেন এরকম বলতে পারে রহিম রবিবার পড়াশোনা করে যদি না মেহমান আসে, বাসায় মেহমান আসে। তার মানে যদি না দিয়ে, মানে আনলেস, আলটিন, অন দ্য আদার হ্যান্ড, এই টাইপের শব্দ দিয়ে সে অ্যান্সারটাকে ক্যান্সেল করে দিল, এটা অ্যান্সার হবে না। কেননা রহিম প্রত্যহ মানে প্রতিদিন রোববারে পড়ে না, যেদিন মেহমান আসবে না সেই দিনও পড়ে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। অ্যান্সার পরে আরো কিছু হয়তো অন্য কিছু পাবেন পরে বা যাই হোক আর কি। তো সেই জন্যে এই ফাঁদটা খুব বেশি পাতে এরা, এটাও একটা বড় ফাঁদ। আর সিনোনিয়াম কথা তো বললামই। যাই হোক, এখন আরও টুকটাক কিছু ফাঁদ থাকতে পারে, আরও অনেক বেশি তারা জটিল করতে পারে। যেমন ধরেন আপনার অনেক বেশি কথা বলে তারা এবং 3টা অপশনই আপনার বলবে, এটাও আরেকটা ফাঁদ। যে কটা অপশন থাকবে প্রতিটাই তারা বলবে এবং প্রতিটারই উপরে ওরা কয়েক সেকেন্ড করে সময় দিবে, সো যাতে আপনি কনফিউজড হয়ে যান যে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে, বুঝছেন? তো এই সবই হচ্ছে ফাঁদ। কিন্তু এনিওয়েজ, এখন ফাঁদ যেরকম আছে, ফাঁদ থেকে উত্তরণের উপায়ও আছে। একটা তো আগেই বললাম, যদি আপনি সবসময় সিনোনিয়াম খুঁজবেন, আপনি যখন অ্যান্সার শিটে আপনি সবসময় সিনোনিয়াম খুঁজবেন, যেটা অ্যান্সারগুলো যেই শব্দে লেখা থাকবে যেটা সঠিক উত্তর সেটা সেই শব্দে ওরা বলবে না, এটা 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার হচ্ছে আপনার শব্দ ভান্ডার অনেক ভালো থাকতে হবে, যেহেতু আপনি হচ্ছে গিয়ে আপনার অনেক ওয়ার্ড মাথায় না থাকলে আপনি যাতে অ্যান্সারটাতে বার করতে পারবেন না, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার হচ্ছে যদি আপনার এই টাইপের শব্দ থাকে, ধরেন আপনি অ্যান্সার পায়ে গেছেন কিন্তু আনলেস, আনটিল, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রে, এই টাইপের কিছু যদি থাকে, ঠিক আছে, এর আগে বা পরে যদি এই টাইপের কিছু থাকে তাহলে বুঝবেন যে ওইটা আপনার হবে না, ওই অ্যান্সারটা হবে না। আর 4 নাম্বার হচ্ছে, এটা একটু বলাটা রিস্কি, তারপরেও বলতে পারি, যদি এক্স্যাক্ট ওয়ার্ডিং পায়ে যান, একেবারে অ্যান্সার শিটে যেভাবে আছে সেভাবে যদি এটা ওয়ার্ডিং বলে দেয়, যদি আর কিছু বুঝতেও না পারেন আশেপাশে, তারপরে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে ওইটা আপনার অ্যান্সার হবে না, ওই অপশনটা আপনার অ্যান্সার হবে না। আর 5 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যেগুলো হবে না সেই অ্যান্সারগুলো খুঁজবেন, যেটা হবে সেই অ্যান্সার খুঁজবেন না। আপনি আপনার অ্যাপ্রোচ পাল্টাবেন। মানে যে কোনো সময় আমরা যখন কোনো অপশন আলাদা যখন কিছু দেখি তাহলে আমরা সাধারণত খুঁজি, আমাদের টেন্ডেন্সি হচ্ছে যেই অ্যান্সারটা হবে আমরা অপশনগুলোর মধ্যে সেটাকে খুঁজি। কিন্তু আইএলটিএস মাল্টিপল চয়েসে যদি এটা করতে চান তাহলে ধরা খাবেন, এইটা করাই যাবে না। আপনি যেটা করবেন, প্রথম থেকেই যখন টেক্সটগুলো শুনবেন তখন বাদ দিতে থাকবেন যে কোনটা কোনটা হবে না,
এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি আপনার অ্যাপ্রোচ পাল্টাবেন, যেটা হবে সেটা খুঁজবেন না, যেটা হবে না সেগুলো খুঁজবেন এবং বাদ দিতে থাকবেন। এখন আমি যে ট্র্যাপগুলো বললাম যেগুলো পাতে এবং সেটা থেকে উত্তরণের উপায় যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো হাতে কলমে দেখানোর জন্য তো আমি এখন 6টা মাল্টিপল চয়েস কোশ্চেন করব। তো এই 6টা আমি 2টা টেস্ট থেকে পিক করছি, মানে 3টা করে। তো প্রথম 3টা একটু সহজ, কারণ এগুলার যে স্পিকার সে নেটিভ স্পিকার না, তো সেজন্য তার স্পিচ একটুখানি স্লো এবং মানে একটু বুঝতে সুবিধা হয়। আর পরের 3টা হচ্ছে বেশ কঠিন, সেগুলো আপনার নেটিভ স্পিকার এবং অনেক কথা বলছে তারা। তো সেজন্য এভাবে 6টা আমি করবো। আমার IELTS লিসেনিংয়ে 9 আউট অফ 9 আছে, তো আমার লিসেনিং বেশ ভালো, মানে আমি ধারণা করতেছি এই 6টায় আমি পারবো, আমার হয়তো সমস্যা হবে না। তো আমি এখন শুরু করতে পারি। এখন আমি অডিওটা বাজাতে যাচ্ছি। I'd like to discuss with you the value of the English for Academic Purposes course you did here last year before starting your university course. Spiros, if I could start with you, what parts of the program have now proved to be particularly valuable to you? I think that having to do a seminar presentation really helped me. For example, a couple of weeks ago in our marketing subject, when it was my turn to give a presentation, I felt quite confident. Of course, I was still nervous. দেখেন, নাম্বারটা হবে না। সে বলছে যে মার্কেটিং প্রেজেন্টেশনের সময় আমি অনেক কনফিডেন্ট ছিলাম, ঠিক আছে। অ্যান্সার দেওয়া আছে হি ওয়াজ নট নার্ভাস। কনফিডেন্ট ছিলাম শুনে যদি কেউ অ্যান্সার দিয়ে দেয় তার মানে ভুল যাবে, কারণ পরের সেন্টেন্সেই বলছে অফকোর্স আমি কিছুটা নার্ভাসও ছিলাম। তো এটা একটা ফাঁদ, পুরোটুকু যদি না শুনেন তাহলে আপনি এটা ভুল করবেন। এবার পরে দেখি আর কি আছে, তার মানে হবে না। Because I had done one before, I knew what to expect. Also, I know I was well prepared, and I had practiced my timing. In fact, I think that in relation to some of the other people in my group, I did quite a good job. সি নাম্বারে অ্যান্সার পাই গেছি। এখানে কিন্তু দেখেন যে আরেকটা ওরা ফাঁদ পাচ্ছে, তারা কিন্তু ক্রম অনুযায়ী দেয় নাই, উল্টাপাল্টা দিছে। সে বলছে যে সি নাম্বারটা আছে হচ্ছে দ্য প্রেজেন্টেশন ওয়াজ দ্য বেস্ট ইন হিজ গ্রুপ, কিন্তু বেস্ট ছিল না। ও বলছে যে কোয়াইট গুড, মানে অনেকের থেকে ভালো কিন্তু সবচেয়ে ভালো না। তার মানে এ আর সি দুইটাই বাদ। এখন থাকলে বি অ্যান্সার হবে। তারপর আমরা একটু শুনি। Because my overall style was quite professional. What about you, Hiroko? বিতে ও খুব ছোট্ট করে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। এটা একটু খেয়াল করে না শুনলে মিস করাটা স্বাভাবিক। হিজ ওভারঅল স্টাইল ওয়াজ গুড। এখানে আপনারা বলতে পারেন যে স্টাইল শব্দটা তো মিলছে, হ্যাঁ স্টাইল মিলছে, কিন্তু স্টাইলের আগে সে ওভারঅল শব্দটা দিয়ে দিচ্ছে এবং গুডের বদলে সে দিচ্ছে প্রফেশনাল। সেই গুড শব্দটা এখানে আছে দেখেন বিতে, হিজ স্টাইল ওয়াজ গুড। আর অডিওতে বলছে হিজ ওভারঅল স্টাইল ওয়াজ প্রফেশনাল মানে গুড। তার মানে এখানে আছে ফাঁদ, আপনার সরাসরি ওয়ার্ডিং ওরা দেয় নাই। তাহলে এই 21 নাম্বারটা আমরা পেয়ে গেছি। এবার দেখি 22-এ কি বলে। আচ্ছা, এখন আমি হিরোকোটটা শুনতে যাচ্ছি। এখন দেখা যাক যে হিরোকে কি বলে। কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে হিরোকে কি সারপ্রাইজ করছে। তো এখন সারপ্রাইজ যখন আসে তাহলে আমি সারপ্রাইজ সংক্রান্ত কোনো একটা শব্দ বা কোনো একটা এক্সপ্রেশন আমি খুঁজবো, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। এখন আসে হচ্ছে তার প্রেজেন্টেশন কোনো ইন্টারেস্টিং ছিল না, এটা একটা সারপ্রাইজ। মানে অ্যান্সারগুলো যেটা আছে দে ফাউন্ড দেয়ার প্রেজেন্টেশন স্ট্রেসফুল, এটাও একটা। আর একটা আছে দে ডিডন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স এনাফ। এখন আমি দেখা যাক যে কি বলে। That's interesting. In my group, I was really surprised by the way the students did their presentations. They just read their notes aloud. Can you believe that? মনে হয় পাই গেছি। এটা যত সময় 3 নাম্বারটা হবে, তারপর আরো পুরোটা শুনবো। They didn't look at the audience enough. এটা এখানে বলা হয়েছে হচ্ছে অ্যান্সারে। আর ওইখানেও কি বলছে যে ও যার প্রেজেন্টেশন দিচ্ছে আর কি তারা খালি রিড অ্যালাউড করছে, মানে তারা রিডিং পড়ছে খালি এভাবে করে নিয়ে প্রেজেন্টেশনের সময়। যারা প্রেজেন্টেশন দিছে তারা রিডিং পড়ছে খালি, মানে হচ্ছে তারা অডিয়েন্সের দিকে তাকায় নাই, আই কন্ট্যাক্ট করে নাই। তো এখানে দেখেন রিডিং পড়ছে অ্যালাউড, এটা দিয়ে দিচ্ছে। আর অ্যান্সারে দিচ্ছে তারা, অ্যান্সার শিটের মধ্যে দিচ্ছে দে ডিডন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স এনাফ। এখন আমি বুঝলাম কি মানে সে সারপ্রাইজ হয়েছে, কারণ রিড অ্যালাউডের পরে ও বলতেছে
যে ক্যান ইউ বিলিভ দ্যাট, এই ক্যান ইউ বিলিভ দ্যাট, তুমি কি বিশ্বাস করতে পারো, এটা হচ্ছে একটা সারপ্রাইজের এক্সপ্রেশন। এটা মানে হচ্ছে মেয়েটা সারপ্রাইজড হয়েছে, তার মানে এটাই অ্যান্সার হবে মোটামুটি 90% চান্স। তারপর আমি বাকিটা শুনি, কারণ এটা IELTS, ওরা আরো বেশি ফাঁদটা পাততে পারে, এটা সেটা করতে পারে, দেখা যাক। They didn't worry about their presentation style or keeping eye contact with their audience. And I remember that these things were really stressed to us in the course here. আই কন্ট্যাক্টের কথা তারা সে আবার পরে বলছে, যাই হোক আই কন্ট্যাক্ট তারা করে নাই, ওইটাও তো এসে বলছে। কিন্তু এখানেও দেখেন যে সিতে আছে দে ডিডন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স এনাফ, তার মানে তারা অডিয়েন্স মানে হচ্ছে গিয়ে অডিয়েন্সের দিকে তাকায় নাই, আই কন্ট্যাক্ট শব্দটা এখানে নাই। যাই হোক, কিন্তু সি নাম্বারটা অ্যান্সার হবে মোটামুটি শিওর, কারণ দুইটা ক্লু পাওয়া গেছে। এছাড়াও হিরোকো আরও বলছে দেয়ার প্রেজেন্টেশন ওয়ার নট ইন্টারেস্টিং অ্যান্ড দে ফাউন্ড দেয়ার প্রেজেন্টেশনস স্ট্রেসফুল। এই দুইটা ছিল, এই দুইটা সে টাচ করে গেছে, কিন্তু প্রধানত আই কন্ট্যাক্ট এবং যেটা হচ্ছে যে রিড অ্যালাউড, এই দুইটাই খুব ভালো মতো আসছে। আমি মোটামুটি ধরে ফেলতে পারতেছি সি নাম্বারটা অ্যান্সার, আমি অ্যান্সারটা পরে দেখব। এবার যাই হচ্ছে গিয়ে আপনার 3 নম্বরে। Well, to speak frankly, I read my notes too. At the time, it was a relief to do it this way, but actually when I had finished, I didn't feel any real sense of satisfaction. শব্দ দিয়ে বড় করে অনেক ঘুরে তারা লিখছে। যাই হোক, তারপর যাই, যত সময় এটা বি হবে অ্যান্সার। তারপর আরেকটু দেখি। I didn't feel positive about the experience at all. That's a pity. You know, although I was... আচ্ছা, সে পজিটিভ ফিল করে নাই প্রেজেন্টেশনটা নিয়ে। এখানে এম্বারেস শব্দটা তারা ধরেই নাই, এম্বারেস নিয়ে কোনো ডিসকাশনই তারা করেনি। এই জিনিসটা একটু অদ্ভুতই লাগলো। সাধারণত ওরা 3-4টা যে কটা অপশন আছে সবগুলাতেই বলে, কিন্তু মোটামুটি ডিলাইটেড তো হইতেই পারে না, কারণ সে তো একেবারে খুশি। এটা বেশ সহজ ছিল। তো ডিসস্যাটিসফাইড এটাই হচ্ছে গিয়ে 1 নম্বরে, মানে এটা এখানে অ্যান্সার হইতে পারে, এছাড়া তেমন কিছু দেখতেছি না। তো এই 3টা কোশ্চেন বেশ সহজ ছিল, সেই কারণে যে এদের এই 3টা কোশ্চেন যে স্পিকার সে আপনার নেটিভ স্পিকিং না, মানে এই মেয়েটাও না এবং ছেলেটাও না। সো নেটিভ স্পিকার যেটা হচ্ছে গিয়ে একেবারে পুরো নেটিভ অ্যাকসেন্টে কথা বলে, তো তারটা আমরা এখনই আবার করব। যাই হোক, এখন শুরু করতে যাচ্ছি। So how did you come to settle on this topic? Was it because of all the articles about GM food in the papers recently? I actually felt like the issue has dropped out of the public consciousness lately. দেখেন, বি হবে না, এটা একটু কঠিন, কারণ এই দুইজন হচ্ছে নেটিভ স্পিকার আর দুইজন কনস্ট্যান্টলি কথা বলতেছে। এখানে একজনের কথা না, এটা মানে মনোলগ না, ডায়ালগ। বি হবে না, কারণ প্রফেসরটা কোশ্চেন করছে তুমি রিসেন্টলি যে মিডিয়াতে যে কথাবার্তা হচ্ছে সেটার জন্য এই টপিকটা চুজ করছো নাকি। মেয়েটা বলতেছে না, বরং মেয়েটা মনে করতেছে যে মিডিয়াতে ইদানিং এটা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে না, যতটুকু বলা উচিত। তার মানে বিটা প্রথমে আসছে এবং বি হবে না, বি আমি বাদ দিয়ে দিলাম। I haven't seen an article on it in the mainstream media for a long time. I do remember that my dad used to get so furious reading all about the plans to expand GM crops and imports. I see. প্যারেন্টসের কথা সিতে আসছে, কিন্তু এখানে বলে না যে প্যারেন্টস এক্সপার্ট নাকি। বলছে যে ওর একটা প্যারেন্টস অনেক রাগান্বিত ছিল, এসব জিএমও ফুড টুড নিয়ে অনেক বেশি মানে ক্রোধান্বিত ছিল। প্যারেন্টস শব্দটা উচ্চারণ করছে সরাসরি, বাবার মা করে নাই, ড্যাড বা মম করে নাই, সরাসরি প্যারেন্টস বলছে। কিন্তু এই প্যারেন্টসটা হবে না, কেননা এখানে প্যারেন্টস এক্সপার্ট ছিল কি এক্সপার্ট ছিল না সেটা এখানে বলে নাই। রাগান্বিত একটা সাধারণ মানুষও হইতে পারে। তারপরে আমি প্যারেন্টসের কথা পুরোপুরি শেষ হয় নাই, আরেকটু শুনি। যত সময় অ্যান্সার হবে এ। When I saw that movie by the naturalist, I forget his name, the soil expert. I guess that's when I really got interested. পরিষ্কার বলে দিছে, যখন সে একটা মুভি দেখছিল, দেখেন শব্দটা দিছে মুভি আর কোশ্চেনে লিখছে হচ্ছে ফিল্ম। যাই হোক, তো যখন সে ওই ফিল্মটা দেখছে বা মুভিটা দেখছে, যে মুভিটার নাম ছিল সয়েল এক্সপার্ট, তখন সে এই বিষয়টার উপরে ইন্টারেস্টেড হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন মোটামুটি আমরা পায়ে গেছি, এটা হচ্ছে এ। And my presentation just flowed from there. Yes, I know the one. It won several awards. So did you know much about GM food prior to your research? I thought I was... মেটা বলতেছে প্রেজেন্টেশন আর কোশ্চেনে বলতেছে রিসার্চ, প্রায়র টু ইউর রিসার্চ। আর
আর এখানে টেক্সটে লেখা হচ্ছে বিফোর ইউর প্রেজেন্টেশন, তার মানে প্রেজেন্টেশনের বদলে রিসার্চ আর বিফোরের বদলে প্রায়র, এটাও একটা ফাঁদ। As an expert, but what I realized through my reading for this presentation was that I'd had a really biased attitude. I mean, I was only really aware of one half of the argument. I never read anything. মনে হয় অ্যান্সার পাই গেছি, যতদূর সম্ভব পাই গেছি, তারপর পুরোটা শুনতে হবে। আচ্ছা, কি বলছে? ও জানতো ওয়ান হাফ অফ দ্য আর্গুমেন্ট, মানে পুরা আর্গুমেন্টটা শেষ জানতো না, ওয়ান হাফ জানতো, অর্ধেকটা জানতো। তার মানে আর এখানে আছে সিতে আছে শি নিউ অনলি ওয়ান সাইড অফ দ্য আর্গুমেন্ট, মানে ওয়ান সাইড আর ওয়ান হাফ, সে পুরোটা জানতো না, অর্ধেকটা জানতো। আর এখানে আছে ওয়ান সাইডটা জানতো, একটা সাইড জানতো। তার মানে যতদূর সম্ভব এটাই অ্যান্সার হবে। তারপরে আমি পুরোটা শুনে নেই, কারণ এদের কোনো গ্যারান্টি নাই, হইতে পারে আনলেস বা অন্য কিছু একটা দিয়ে পুরো ব্যাপারটা ঘুরাই দিতে পারে। শুনি। By people who were in favor of GM technology. It's obvious now, but I don't think I really understood the different views on the matter. Yes, that can happen, particularly these days with the way our social media is curated. How do you mean? আচ্ছা, এখানে she was indifferent towards the issue, এটা এভাবে করে আসে নাই, খুব একটা শক্তভাবে বলে নাই। she was strongly in favor of the GM food, এটাও ঠিক সেভাবে করে খুব একটা ওভাবে করে বলে নাই। তো ওয়ান সাইড অফ দ্য আর্গুমেন্ট এটাই অ্যান্সার হবে। এটা খুব পরিষ্কারভাবেই, যদিও সিনোনিম ইউজ করছে, কিন্তু সে মোটামুটি পরিষ্কারভাবেই এটা বলছে, তো এটাই অ্যান্সার, আমি মোটামুটি শিওর। এবার হচ্ছে নাম্বার 23-তে যাচ্ছি। নাম্বার 23-তে বলছে ইন রিলেশন টু সোশ্যাল মিডিয়া দ্য প্রফেসর অ্যাডভাইজেস জেমি টু। Well, everyone's social media is increasingly personalized. The news stories that appear on your Facebook feed, for instance, tend to reflect the political or social views you hold. Yeah, I guess you're right. What do we do about that, though? I mean, we can't just disregard everything we see, right? দেখেন, প্রফেসর আগের দিকে যে কথা বলছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে, সে একটা ইন্ট্রোডাকশন দিছে, সে কোনো অ্যাডভাইস ওখানে ছিল না, সোশ্যাল মিডিয়া পার্সোনালাইজ হইতেছে ইত্যাদিতে এসব। তারপরে মেয়েটা আবার ওইটার এগেনস্টে প্রশ্ন করলো, তাহলে আমরা এটা নিয়ে কি করব, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমরা কি করব আমরা এটাকে কিভাবে নিব? এখন প্রফেসর যেটা বলবে, আমি যেটা বুঝতেছি সেটা হবে হচ্ছে অ্যাডভাইস, সেখানে অ্যান্সারটা থাকবে। মেয়েটা অ্যাডভাইস চাচ্ছে, এখন চাওয়ার পর এখন সে বলবে How do we know which stories to trust? Only mainstream media? এই যে বলতেছে আমি কিভাবে বিশ্বাস করব যে কোন স্টোরিটা ট্রাস্ট করতে হবে, এটাই হচ্ছে গিয়ে মেটার প্রশ্ন। এটার এগেইনস্টেই প্রফেসর একটা কোনো অ্যাডভাইস দিবে। It's more a matter of consciousness, I would say. As long as you understand the way modern marketing and media work and their strategies, you can make informed choices about what you read and how far you trust it. Do remember that mainstream... পাইছি অ্যান্সার, এইটা বি। প্রফেসর বলতেছে যে ইনফর্মড ডিসিশন মানে নেওয়া লাগবে, এবং সেটার জন্য কি দরকার, সেটার জন্য হচ্ছে গিয়ে মিডিয়া কিভাবে কাজ করে, মানে মিডিয়া প্রফেশনালরা কিভাবে কাজ করে, মেসেজগুলো ফর্মুলেট করে, সেটা সম্পর্কে আইডিয়া থাকা। সেটা সম্পর্কে যদি আইডিয়া থাকতে পারে তাহলে কেউ ইনফর্মড ডিসিশন নিতে পারবে। তার মানে বি অ্যাওয়্যার অফ দ্য টেকনিক্স মার্কেটার্স ইউজ। মার্কেটাররা যেই টেকনিকগুলো খাটায় সোশ্যাল মিডিয়াতে, খবর টবরগুলো দেয় আর কি, যা যা দেয় সেগুলো নিয়ে যদি ভালো আইডিয়া থাকে তাহলে একটা ইনফর্ম ডিসিশন নেওয়া সম্ভব। আর ইগনোর আর্টিকেলস উইথ পলিটিক্যাল মেসেজ, এটা ভাবে সরাসরি বলে নাই এখন পর্যন্ত। অনলি ট্রাস্ট স্টোরিজ ফ্রম মেইন স্ট্রিম মিডিয়া, এটা ভাবে সরাসরি বলে নাই। আমি দেখি যে পরে এগুলো বলে নাকি, একটুখানি শুনে দেখি। Media also has its biases. Of course, that's true. এই যে মিডিয়া অলসো হ্যাজ ইটস বায়াসেস, তার মানে অনলি ট্রাস্ট স্টোরিজ ফ্রম মেইন স্ট্রিম মিডিয়া, এটাকে এরা খারিজ করে দিছে। যেহেতু মিডিয়ার বায়াস আছে, মিডিয়ার পক্ষপাতিত্ব আছে, তাই মেইন স্ট্রিম মিডিয়ার স্টোরি খালি বিশ্বাস করা যাবে না। আর এখন দেখি ইগনোর আর্টিকেলস উইথ পলিটিক্যাল মেসেজেস, এটা নিয়ে কিছু বলে নাকি। Now back to your presentation. I made notes which I'll send through with your final grade. এটা নিয়ে সেভাবে ওভাবে করে কিছু বলে নাই, ওভাবে করে অ্যাটলিস্ট বললো, আমি ওভাবে শুনি নাই। তবে ওই বি নাম্বারটা বেশ স্ট্রংলি বলছে, এটার উপর স্ট্রেস করছে, এবং এটাতে পুরোপুরি সিনোনিম ইউজ করছে।
তার মানে মোটামুটি বলে দিতে পারি, মোটামুটি আমি 90% শিওর যে বি নাম্বারটাই হয়েছে আর কি অ্যান্সার। তো আমি এখন অ্যান্সারগুলো দেখব যে কোনটা। তো আমি 6টারই অ্যান্সার দেখছি, প্রতিটাই হয়েছে। তো প্রতিটাই আমার অ্যাজাম্পশন ঠিক ছিল, একটাও ভুল যায় নাই। এটা একটা মানে ভালো একটা ব্যাপার। তো আমি আশা করতেছি যে আপনাদেরও হবে। তো জিনিসটা আবারও বলতেছি, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ডগুলো খেয়াল করা, সিনোনিয়াম ইউজ করা, মাথায় সবসময় সিনোনিয়াম নেবেন। প্রতিটাই যখন পড়বেন এটার এগেনস্টে কি হইতে পারে সেই জিনিসটা মাথায় রাখবেন, খুব খেয়াল করে শুনবেন। আর এখানে আপনার ক্রম অনুযায়ী বলবে না, ক্রম এদিক ওইদিক হবে। এটা এ আগে আছে বলে এ আগে বলবে, বি তারপর বলবে, সি তারপর বলবে, ব্যাপারটা সেরকম হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কানেকটিভ ওয়ার্ডসগুলা আনলেস, আনটিল, তারপর অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রে, বিসাইডস, এই জাতীয় শব্দগুলো এগুলা খেয়াল করতে হবে। এগুলা যদি বলে দেয় কোনো একটা অ্যান্সারের পরে মোটামুটি ধরে রাখতে পারেন যে সেটা হবে না, যদি এই 6টার মধ্যে জিনিসটা ছিল না, কিন্তু এটা আপনার খুব বেশি থাকে। যাই হোক, তো আজকের মতো এই ভিডিও শেষ করতে চাচ্ছি। আপনারা ভিডিও শেয়ার দিলে অনেক খুশি হব, যেটা আমি সবসময় বলি আর কি, এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আরও ভালো। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।